রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে আমাদের কিভাবে রেসপিরেশন রেগুলেট হচ্ছে, অর্থাৎ রেসপিরেশন আমরা কিভাবে নিচ্ছি, ইন্সপিরেশন নেই আবার এক্সপিরেশন, এই মেকানিজমটা আমাদের ব্রেন কিভাবে কন্ট্রোল করে, এটাই হচ্ছে রেসপিরেটরি রেগুলেশন। এই মনে করো যে কোনো জিনিসেরই রেগুলেশন, যেমন ব্লাড প্রেশার রেগুলেশন বা রেসপিরেশন রেগুলেশন, এগুলা মেইনলি যদি তোমরা নার্ভাস সিস্টেম একটু জ্ঞান থাকে তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা, আর নাহলে কিন্তু বোঝা অনেক কঠিন। তো হচ্ছে প্রথমে যেটা রেসপিরেটরি সেন্টার বলতে কি বুঝো, আমি এগুলা তোমাদেরকে নোটস দিয়েছি। তো রেসপিরেটরি সেন্টার বলতে কি বুঝো? রেসপিরেটরি সেন্টার ইজ কম্পোজড অফ সেভারেল গ্রুপস অফ নিউরন, মানে একটা নিউরন নিয়ে রেসপিরেটরি সেন্টার গঠিত না, সেভারেল গ্রুপস অফ নিউরন লোকেটেড বাইলেটারালি ইন দ্য মেডুলা অবলাঙ্গাটা অ্যান্ড পন্স অফ দ্য ব্রেন স্টেম, হুইচ কন্ট্রোল কি করে রেট, রিদম অ্যান্ড ফোর্স অফ রেসপিরেশন। তাহলে রেসপিরেটরি সেন্টারটা কি? এক একটা গ্রুপ অফ রেসপিরেশন, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? লোকেটেড বাইল্যাটারালি। বাইল্যাটারালি মানে কি? যে দুই পাশেই অবস্থিত। কোন জায়গার দুই পাশে? মেডুলা অবলাঙ্গাটা, পন্স অফ দা ব্রেন স্টেম। ঠিক আছে, তাহলে এখন তোমরা আমাকে একজন বলো তো দেখি, ব্রেন স্টেম বলতে কি বুঝো? মিন্স হচ্ছে মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গাটা একসাথে, তিনটাকে একসাথে ব্রেনস্টেম বলে। হ্যাঁ, আবার বলো। মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গাটাকে একসাথে ব্রেনস্টেম বলা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো এই ছবিটার মধ্যে কি কিছু বুঝতে পারছো? এই ছবিটাতে দেখো উপরের দিকে হচ্ছে মিড ব্রেন, তারপর এখানে কিন্তু, তারপর এই যে এই জায়গাটা হচ্ছে পন্স, এবং এই যে এই নিচের জায়গাটা যেটা, এই যে এখান থেকে এই জায়গাটা হচ্ছে তোমাদের মেডুলা। ঠিক আছে, এখন তোমরা এর চেয়ে মনে হয় আরো ভালো ছবি দেখেছো। এখন দেখো উপরে মিড ব্রেন, তারপর হচ্ছে আমাদের কি পন্স, দেন হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা। এই তিনটা জিনিস নিয়েই আমাদের ব্রেন স্টেম গঠিত। এবং ব্রেন স্টেম হচ্ছে এমন একটা জায়গা আমাদের ব্রেনের, যেখানে কিন্তু আমাদের রেসপিরেটরি সেন্টার থাকছে, তারপর হচ্ছে তোমার ব্লাড প্রেশার কন্ট্রোলের সেন্টার থাকছে। তাহলে রেসপিরেটরি সেন্টার মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেন্টারও থাকতেছে এবং তোমাদের রেসপিরেটরি সিস্টেমেরও সেন্টার থাকছে। তো যদি কোনো কারণে এই ব্রেন স্টেমের ড্যামেজ হয়, ধরো স্ট্রোক করে, অর্থাৎ ব্রেনের কোনো সেরেব্রো ভাস্কুলার ডিজিজ যেটা, সেটার কারণে বা স্ট্রোক করে যদি কোনো পেশেন্ট তোমার কাছে আসে, তাহলে দেখবা তার হচ্ছে কি রেসপিরেশনেরও সমস্যা হচ্ছে, ব্লাড প্রেশারেরও সমস্যা হচ্ছে। কারণ কি? তাদের ব্রেন স্টেম ড্যামেজ হয়েছে, যার স্ট্রোকের কারণে ব্রেন স্টেম ড্যামেজ হওয়ার কারণে তাদের এই সমস্যা হচ্ছে। তাহলে ব্রেন স্টেম আমাদের ব্রেনের একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখানে আমাদের রেসপিরেটরি সেন্টারও থাকে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেন্টারও থাকে। তো দেখো মিড ব্রেন, তারপর পন্স, তারপর হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এখন আমি তোমাদের যে হ্যান্ড নোট দিয়েছিলাম ওইখানে লেখা আছে যে ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন ইন দ্য ব্রেন স্টেম, the respiratory center are classified into two groups. হ্যাঁ, মানে ব্রেন স্টেমের কোথায় হচ্ছে আমার এই রেসপিরেটরি সেন্টার অবস্থিত, তার উপর ভিত্তি করে এই রেসপিরেটরি সেন্টারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে কি মেডুলারি সেন্টার, আর একটা হচ্ছে পন্টেন সেন্টার। ঠিক আছে, তাহলে মেডুলারি সেন্টারতে নর্মালি বুঝতেই পারছো যে মেডুলাতে যে সেন্টারটা থাকতেছে আমাদের রেসপিরেটরি সেন্টারটা, সেটাকে আমরা বলছি মেডুলারি সেন্টার, এবং যেটা আমাদের পন্সে থাকছে, সেটা পন্সে যে সেন্টারটা অবস্থিত সেটাকে আমরা বলছি পন্টাইন সেন্টার। তাহলে মেডুলারি সেন্টারে আমরা আগে আসি, যে এই মেডুলারি সেন্টারে আমাদের কোন দুইটা রেসপিরেটরি সেন্টার আছে। ঠিক আছে, তো প্রথম এক নাম্বার যেটা, সেটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, এবং দুই নাম্বার হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। তাহলে এখানে দেখো খুব সুন্দর করে যে একটা চামচের মতো যেটা, সেটা হচ্ছে দেখো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। ওই যে আমি প্রথমে যেটা বললাম রেসপিরেটরি সেন্টার কি, একটা হচ্ছে গ্রুপস অফ নিউরন নিয়ে মিলে হচ্ছে একটা রেসপিরেটরি সেন্টার গঠিত। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, আর এটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। তাহলে ভেন্ট্রাল শব্দের অর্থ কি বলতো?
সামনে বা অ্যান্টেরিয়র। হ্যাঁ, আর ডরসাল মানে পোস্টেরিয়র, ঠিক আছে? তাহলে দেখো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনটা অ্যান্টেরিয়র দিকে থাকছে, তাই না? মেডুলার অ্যান্টেরিয়রলি, আর পোস্টেরিয়রলি থাকছে কোনটা? ডরসাল রেসপিরেটরি গ্রুপ। এবং দেখো এই ভেন্ট্রাল রেসপিরেটরি, এই ছবিটা তোমাদের গাইটনের, ঠিক আছে? এখন দেখো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের পাশে ব্রেকেট দিয়ে লেখা আছে কি এক্সপিরেশন এবং ইন্সপিরেশন, অর্থাৎ ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা আমাদের ইন্সপিরেশনেও হেল্প করে, অর্থাৎ তোমার শ্বাস নিতেও হেল্প করছে এবং ছাড়তেও হেল্প করছে। আর ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনটা শুধু আমাদের ইন্সপিরেশনে হেল্প করছে। এবার আসো আমাদের পন্টাইন সেন্টার। পন্টাইন সেন্টারে কি কি আছে? একটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, আর একটা এই যে গোল দিয়ে দেখো অ্যারো দিয়ে যেটা ডটেড রাউন্ড যেটা, সেটা হচ্ছে অ্যাপনিস্টিক সেন্টার। এখানে দেখো কোশ্চেন মার্ক দেয়া আছে। এটা হচ্ছে তোমাদের নতুন বইতেও কি কোশ্চেন মার্ক আছে কিনা আমি জানি না। আর এটা দেখো, অর্থাৎ মানে যখন এই অ্যাপনিস্টিক সেন্টার সম্পর্কে সায়েন্টিস্টরা এখানে লিখেছে, তো ওরাও কনফিউজ যে আসলে অ্যাপনিস্টিক সেন্টার বলতে কিছু আছে কিনা। হ্যাঁ, কিন্তু এটার আবার কেউ কেউ এটার ফাংশন বলছে যে অ্যাপনিস্টিক সেন্টারে ফাংশন আছে, এই জন্য আমরা অ্যাপনিস্টিক সেন্টার সম্পর্কে পড়বো। তাহলে দেখো নিউমোটেক্সিস, এখানে আমরা জানি কি নিউমো মানে কি বাতাস অথবা এয়ার, তো টেক্সিস মানে কি? নিউমোটেক্সিক মানে সে বাতাসকে পছন্দ করবে না, বাতাসকে সে পছন্দ করবে না। আর অ্যাপনিস্টিক সেন্টার, তাহলে অ্যাপনিওসিসের অর্থ কি? অ্যাপনিওসিসের অর্থ হচ্ছে ডিপ এবং গ্রাসপিং ইন্সপিরেশন, মানে সে অনেক লম্বা অনেকক্ষণ ধরে ডিপ ইন্সপিরেশন করবে, কিন্তু তার এক্সপিরেশনটা কি হবে? শর্ট হবে। তার মানে অ্যাপনিওসিস ইজ এ অ্যাবনর্মাল প্যাটার্ন অফ রেসপিরেশন characterized by prolonged inspiration followed by short insufficient expiration, ঠিক আছে? তার মানে অ্যাপনিওসিস মানে হচ্ছে প্রলং এবং একটা গ্রাসপিং ডিপ একটা ইন্সপিরেশন হবে। তাহলে দেখো নিউমোটেক্সিস সেন্টারে এখানে কিন্তু আবার ডটেড দিয়ে দেখো স্পষ্ট করে লেখা আছে কি ইনহিবিট, অর্থাৎ নিউমোটেক্সিস সেন্টার মানে কি, সে নিউমো মানে বাতাস, টেক্সিক মানে সে বাতাসকে পছন্দ করতেছে না। তাহলে সে কি করবে? অ্যাপনিস্টিক সেন্টার মানে কি, যে অ্যাপনিওসিস বেশি বেশি হচ্ছে, অর্থাৎ প্রলং ইন্সপিরেশন হচ্ছে, ডিপ ইন্সপিরেশন হচ্ছে, অনেক বেশি ডিপ ইন্সপিরেশন মানে সে অনেক অ্যাটমসফিয়ার থেকে এয়ার নিচ্ছে। তাহলে নিউমোটেক্সিস সেন্টার কি করতেছে? অ্যাপনিস্টিক সেন্টারটাকে দেখো ইনহিবিট করছে, মানে যে অ্যাপনিওসিসের মাধ্যমে যে অনেক ইন্সপিরেশন নিবে, অনেক বাতাস নিবে, সেটাকে নিউমোটেক্সিস সেন্টারটা ইনহিবিট করে। অর্থাৎ তখন দেখা যায় ইন্সপিরেশনটা হোল্ড হয়, তখন কি শুরু হয়? আমাদের এক্সপিরেশন শুরু হয়, তাই তো? তাহলে দেখো এখন আমাদের তাহলে মেডুলারি, তাহলে কি কি সেন্টার? রেসপিরেটরি সেন্টার, মেডুলারি, মেডুলাতে থাকতেছে কি কি? মেডুলারি সেন্টারের মধ্যে আছে কি ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। আর পন্টাইন সেন্টারের মধ্যে কি কি আছে? নিউমোটেক্সিক সেন্টার এবং অ্যাপনিস্টিক সেন্টার। তাহলে এখন প্রত্যেকটা সেন্টার কোথায় সিচুয়েশন, আমি তো নর্মালি বাংলায় বললাম, এখন তোমাদের সুন্দর করে এটা বলতে হবে, তাই না? তাহলে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, আমি যে আগে তোমাদের হ্যান্ড নোট দিয়েছি ওখানে লেখা আছে, দেখবা যে dorsal respiratory group of neurons are situated in the nucleus of the tractus solitarius which is present in the upper part of the medulla oblongata. মানে হচ্ছে এটা কোথায় অবস্থিত? আপার পার্ট অফ দা মেডুলা অবলাঙ্গাটা। এবং কোন নিউক্লিয়াসে অবস্থিত? নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস। এই দুইটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনটা হচ্ছে কি আপার পার্ট অফ দা মেডুলা, এবং হচ্ছে কি নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াসে এখানে অবস্থিত, ঠিক আছে? এখন দেখো ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন মেইনলি কি করতেছে, এখানে কিন্তু পাশে লেখাই আছে ইন্সপিরেশন। তারপরে ফাংশন যখন তোমরা বলবা, আমি যে হ্যান্ড নোট দিয়েছি ওখানে দেখো সুন্দর করে লেখা আছে যে ডরসাল গ্রুপ অফ নিউরনস আর রেসপন্সিবল ফর দ্য বেসিক রিদম অফ রেসপিরেশন, ঠিক আছে? বেসিক রিদম অফ রেসপিরেশন, এবং অল দ্য নিউরনস অফ দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর ইন্সপিরেটরি নিউরনস and generate inspiratory RAM by the virtue of their autorhythmic property.
মেইন কথা হচ্ছে যে কি, যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন হচ্ছে আপার পার্ট অফ দ্য মেডুলাতে অবস্থিত এবং এটার কোন নিউক্লিয়াসে অবস্থিত, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াসে। এবং এটার ফাংশনটা কি, এটা হচ্ছে ইন্সপিরেটরি একটা কি করবে, ইন্সপিরেটরি নিউরনস এন্ড জেনারেট ইন্সপিরেটরি র্যাম্প সিগন্যাল। এবং এটা হচ্ছে এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনটার জন্যই আমাদের মেইনলি কি হচ্ছে, বেসিক রিদম অফ রেসপিরেশনটা মেইনটেইন হচ্ছে। এবার আসো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, এটা হচ্ছে কোথায় অবস্থিত, যদি বলে নিউক্লিয়াসটা জানতে চায় তাহলে আর প্রেজেন্ট ইন দা নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং নিউক্লিয়াস রেট্রো অ্যাম্বিগাস। তাহলে কোথায়, ডর্সালটা ছিল নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস, কিন্তু ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের নিউরনটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং নিউক্লিয়াস রেট্রো অ্যাম্বিগাস। এবং এই দুইটা নিউক্লিয়াস কোথায় থাকে, মেডুলা অবলাঙ্গাটাতে, অ্যান্টেরিয়র ল্যাটারাল টু দ্য নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস। ঠিক আছে, মানে হচ্ছে এই দুইটা নিউক্লিয়াস আবার হচ্ছে তোমার থাকতেছে কোথায়, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল টু দ্য নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস। ওই যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনটা যেটা নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস যেখানে অবস্থিত, তার অ্যান্টেরিয়র এবং ল্যাটারালি থাকছে হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের দুইটা নিউরন। যে দুইটা নিউরনের নাম কি, নিউক্লিয়াস অ্যাম্বিগাস এবং নিউক্লিয়াস রেট্রো অ্যাম্বিগাস। ঠিক আছে, তাহলে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপস অফ নিউরন আর ইনঅ্যাক্টিভেট ডিউরিং কোয়াইট ব্রেথিং বাট বিকাম অ্যাক্টিভ ডিউরিং ফোর্স ব্রেথিং। ঠিক আছে, মানে কোয়াইট ব্রেথিং এ হচ্ছে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট থাকবে, কিন্তু কেউ যখন একদম ফোর্সফুল এক্সপিরেশন করবে, ব্রেথ নিবে, তখন হচ্ছে মেইনলি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনটা কাজ করে। তাহলে কোয়াইট ব্রেথিং এ ইনঅ্যাক্টিভ থাকবে, কিন্তু ফোর্সফুল ব্রেথিং এ হচ্ছে এটা অ্যাক্টিভ হতে হবে। এবং ব্রেথিং মানে কি, এক্সপিরেশন ইন্সপিরেশন দুইটা একসাথে। ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন যেমন শুধু ইন্সপিরেশনে হেল্প করে, কিন্তু ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন দুইটা কাজে সাহায্য করে, ইন্সপিরেশন এক্সপিরেশন দুইটাই। এবার আসো অ্যাপনিস্টিক সেন্টার। অ্যাপনিস্টিক সেন্টার ইজ সিচুয়েটেড ইন দ্য নিউক্লি রেটিকুলার ফর্মেশন অফ দ্য লোয়ার পন্স। এত কিছু না বলে যদি বলো যে অ্যাপনিস্টিক সেন্টার হচ্ছে, এই দেখো এটা যদি পন্স হয়, এখানে স্বাভাবিক দেখাই যাচ্ছে এটা হচ্ছে লোয়ার পন্সে অবস্থিত, তাই না, অ্যাপনিস্টিক সেন্টারটা। এবং অ্যাপনিস্টিক সেন্টার হচ্ছে কাজ কি, ইনক্রিজ ডেপথ অফ ইন্সপিরেশন বাই অ্যাক্টিং ডাইরেক্টলি অন দ্য ডর্সাল গ্রুপ নিউরন। অর্থাৎ এটা দেখো, অ্যাপনিস্টিক সেন্টারটা হচ্ছে কার উপর কাজ করে, এই যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, এটার উপর কাজ করে। কি করে জানো, এই ইন্সপিরেশনের ডেপথটা আরো বাড়া দেয়। নর্মালি দেখো আমাদের ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের কাজটা কি, ইন্সপিরেশন করা, আর অ্যাপনিস্টিক সেন্টারটা হচ্ছে এর উপর আরো স্টিমুলেশন দেয়। ঠিক আছে, স্টিমুলেশন দিয়ে ইন্সপিরেশনের ডেপথটা আরো বাড়ায় দিবে। তাহলে কি হবে, তাহলে ওই লোকের কি হবে, অ্যাপনিস্টিক টাইপ অফ রেসপিরেশন হবে, তাই না, অ্যাপনিস্টিক মানে ডিপ রেসপিরেশন হবে। অপরদিকে দেখো নিউমোটেক্সিস সেন্টার হচ্ছে ইজ সিচুয়েটেড ইন দ্য ডর্সোল্যাটারাল পার্ট অফ দ্য রেটিকুলার ফর্মেশন ইন দ্য আপার পন্স। যদি ডর্সোল্যাটারাল পার্ট মনেও না থাকে তাহলে বলবা নিউমোটেক্সিস সেন্টার ইজ সিচুয়েটেড ইন দ্য আপার পন্স। দেখো এই যে এতটুকু যদি পন্স হয়, এই যে অ্যাপনিস্টিক সেন্টার লোয়ার পন্সে, আর এটা হচ্ছে ডর্সোল্যাটারাল পার্ট অফ দ্য আপার পন্সে অবস্থিত। এবং নিউমোটেক্সিস সেন্টারটা দেখো ফাংশন আমি কি বলেছিলাম, যে প্রাইমারি ফাংশন অফ দ্য নিউমোটেক্সিস সেন্টার ইজ টু কন্ট্রোল দ্য মেডুলারি রেসপিরেটরি সেন্টার, particularly the dorsal group neuron. It acts through apneustic center. Pneumotexis center inhibit the apneustic center so that the dorsal group neurons are inhibited. Because of this, inspiration stop and expiration starts. Thus, the pneumotexis center influences the switching between inspiration and expiration. আচ্ছা দেখো, এটা মানে কি, এই যে অ্যাপনিস্টিক সেন্টারটা এটা কি করছে, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, যেই নিউরনটা আমাদের ইন্সপিরেশনে হেল্প করছে, এই নিউরনটাকে স্টিমুলেশন দিচ্ছিল। অর্থাৎ স্টিমুলেশন দিয়ে আমাদের ইন্সপিরেশনটাকে আরো ডিপ করছিল, তাই তো। কিন্তু দেখো নিউমোটেক্সিস সেন্টারটা কি করতেছে, অ্যাপনিস্টিক সেন্টারটাকে ইনহিবিট করছে। এবং আলটিমেটলি
অ্যাপনেস্টিক সেন্টারটা ইনহিবিট করা মানে কি? এই যে অ্যাপনেস্টিক সেন্টারটা যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনকে স্টিমুলেশন করে আরো ডিপ ইন্সপিরেশন নেওয়ার কথা বলছিল, সেটাকে কিন্তু নিউমোটেক্সিস সেন্টারটা ইনহিবিট করে ফেললো। তাহলে ইনহিবিট করলে কি হলো? তাহলে আলটিমেটলি নিউমোটেক্সিস সেন্টারের কারণে কিন্তু ইন্সপিরেশন প্রলং হতে হতে ডিপ এবং প্রলং হতে হতে একটা জায়গায় এসে কাট অফ হইলো, তাই না? এটার কাজ কি? নিউমোটেক্সিস সেন্টারের মাধ্যমে আমাদের ইন্সপিরেশন প্রলং এবং ডিপ ইন্সপিরেশনে একটা কাট হলো, এবং দেন ইন্সপিরেশনের পরের স্টেপ কি? আমাদের এক্সপিরেশন, এবং এক্সপিরেশন শুরু হলো। তাহলে এই জন্যই নিউমোটেক্সিস সেন্টারটা কি বলা হয়েছে যে নিউমোটেক্সিস সেন্টারটা কি করছে? ইনফ্লুয়েন্সেস দ্য সুইচিং বিটুইন ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। তোমাদের সবারই নিশ্চয়ই মনে আছে যে ব্লাড প্রেশার যখন কন্ট্রোল হচ্ছিল, ব্লাড প্রেশার রেগুলেশন কিভাবে বেড়ে গেলে তখন স্ট্রেস রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হচ্ছিল, তারপর হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাসের মাধ্যমে আমাদের নিউক্লিয়াসে যাচ্ছিল, ব্রেন থেকে ইম্পালস ভ্যাগাল প্যারাসিম্পেথেটিক কিভাবে অ্যাক্টিভেট হয়ে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করছিল, তাই না? এখানে দেখো এই যে 9 এবং 10 ক্রেনিয়াল নার্ভস 9 এবং 10, হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ 9 এবং 10 মানে হচ্ছে কি তোমার গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ, তাই না? এখন এই গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের ইম্পালসটা, অর্থাৎ পেরিফেরাল যে একটা স্টিমুলাসটা, সেটা এই গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ, এই নার্ভটা হচ্ছে এফারেন্ট নার্ভ ফাইবার, ঠিক আছে? এফারেন্ট মানে যে দূর থেকে তোমার একটা সেন্স নিয়ে সে আসতেছে, সেন্স নিয়ে আসছে, এফারেন্ট ফাইবারের মাধ্যমে সেন্সটা ক্যারি করে আসে। আর ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে কি হয়? এই যে ইম্পালস যেটা বা যে সিগন্যালটা আমাদের ব্রেনে আসলো এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে, ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে সেই সিগন্যালটা একটা মোটর, মানে কি বলবো, যে এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে যে সেন্সরি সিগন্যালটা আসলো, সেটা ব্রেনে আমাদের একটা ইন্টিগ্রেশন হয়ে ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে একটা মোটর অ্যাক্টিভিটি আমাদের তৈরি হবে। অর্থাৎ সোজা খাঁটি বাংলায় যদি আমি বলি যে ধরো তোমার হাতে একটা মশা বসলো, এখন সেই মশার সেন্সটা একটা এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে তোমার ব্রেনে যাবে যে হ্যাঁ, তোমার হাতের এই কোথায়, উপরে না নিচে, ডানে না বামে এই মশাটা বসে কামড় দিল। এই সিগন্যালটা তোমার একটা এফারেন্ট নার্ভ ফাইবার, এবং এফারেন্ট নার্ভ ফাইবারের আরেকটা নাম কি? সেন্সরি নার্ভ ফাইবার। অর্থাৎ যেই নার্ভ ফাইবারটা তোমার সেন্স বহন করে নিয়ে যাবে কোথায়? ব্রেনে, যে তোমার হাতে একটা মশা বসছে এবং এটাকে এখন তুমি হয় ফু দিয়ে উড়ায় দাও, নাহলে এটাকে মারো, ঠিক আছে? এটার একটা কিছু ব্যবস্থা করো। তখন তোমার ব্রেনে গিয়ে যে মোটর নার্ভ ফাইবার অর্থাৎ ইফারেন্ট নার্ভ ফাইবার গুলাতে একটা ইম্পালস ট্রান্সমিট করবে। সেন্সরি নার্ভ ফাইবারটা ইফারেন্ট নার্ভ ফাইবারে একটা ইম্পালস ট্রান্সমিট করবে, যে ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে একটা আরেকটা সিগন্যাল পাঠাবে। কি পাঠাবে? এটা মোটর সিগন্যাল। তখন গেল সেন্সরি একটা সিগন্যাল গেল, এবার পাঠাবে মোটর সিগন্যাল যে তুমি একটা কোনো কাজ করো, এই মশাটাকে মারো, ঠিক আছে? তখন দেখা গেছে তাহলে ব্রেন আমাদের, ধরো ডান হাতে বসলো মশাটা, তাহলে ব্রেন কি বলবে? বাম হাতকে বলবে যে যাও এবার গিয়ে ওই মশাটাকে মারো। তাহলে বাম হাত গিয়ে ওই মশার উপরে একটা কি করলো? বাড়ি দিল, ঠিক আছে? এটা হচ্ছে খাঁটি বাংলা কথায়। তাহলে এখানে দেখো এই যে আমাদের পেরিফেরি থেকে যে তাহলে সিগন্যালটা নিয়ে আসছে কে? ক্রেনিয়াল নার্ভ 9 এবং 10, গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নিয়ে আসতেছে কোথায়? দেখো আমাদের এটা কোথায় নিয়ে আসতেছে? মেডুলারি সেন্টারে নিয়ে আসতেছে ইম্পালসটা, সেন্সরি সিগন্যালটা নিয়ে আসবে। এবং নিয়ে আসার পরে দেখো এই যে এখান থেকে রেসপিরেটরি মোটর পাথওয়ে, যে দুইটা, ডরসাল থেকেও বের হচ্ছে একটা, ভেন্ট্রাল থেকেও একটা বের হচ্ছে, দুইটা নার্ভ ফাইবার বের হচ্ছে, ইফারেন্ট নার্ভ ফাইবার। এই ইফারেন্ট নার্ভ ফাইবারটা দেখো এখানে দাগ দিয়ে লেখা আছে কি? রেসপিরেটরি মোটর পাথওয়ে। এই রেসপিরেটরি মোটর পাথওয়ে মাধ্যমে সে কি কি আমাদের ইফেক্টর অর্গানে যাবে। ইফেক্টর অর্গান বলতে আমাদের কি? ইফেক্টর অর্গান আমাদের কি? যে মেইন কথা আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশন করাবে। এই
এই সিগন্যালটা আসলো ব্রেনে, ব্রেন এখন বললো যে যাও, রেসপিরেটরি মোটর পাথের মাধ্যমে যাচ্ছে, ইফেক্টর অর্গানে যাবে। ইফেক্টর অর্গানগুলা কি? ইফেক্টর অর্গান এখানে রেসপিরেশনের, ইফেক্টর অর্গান মানে রেসপিরেটরি মাসেল। রেসপিরেটরি যেগুলা মাসেল তোমরা পড়ছো কোয়াইট ব্রেথিং এ, ফোর্সফুল ব্রেথিং এ পড়ছো না? এখন এগুলা কি, ওই যে ইন্টারকোস্টাল নার্ভ, তারপর এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে যাবে। তাহলে এগুলা তখন কি করবে? ইন্সপিরেশনে হেল্প করবে, তাই তো? এখন তাহলে এখানে এখন তাহলে বলো তো যে এফারেন্ট নার্ভ ফাইবারের নামগুলো বলো। ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ, অলসো গ্লসোফেরিঞ্জিয়াল অলসো। Glossopharyngeal. হ্যাঁ, দেখো আমি তোমাদের যে হ্যান্ড নোট দিয়েছিলাম ওখানে আমি লিখেছি যে পেরিফেরাল কেমোরিসেপ্টর এন্ড ব্যারোরিসেপ্টরস ভায়া ব্রাঞ্চেস অফ দ্য গ্লসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ, এটা হচ্ছে অ্যাফারেন্ট পাথওয়ে। আর স্ট্রেস রিসেপ্টর অফ দ্য লাংস ভায়া ভেগাস নার্ভ, মানে মেইনলি হচ্ছে আমাদের অ্যাফারেন্ট সিগন্যালটা বা সেন্সরি সিগন্যালটা কে কে নিয়ে আসছে? গ্লসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ নিয়ে এসে কোথায় আসতেছে বলো তো? কোথায় আসছে বলো? নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিস। Medulla to বলবা রেসপিরেটরি সেন্টারে নিয়ে আসতেছে। হ্যাঁ, মেইনলি এটা আগে বলবা রেসপিরেটরি সেন্টার। দেন যদি বলে রেসপিরেটরি সেন্টার, কোন রেসপিরেটরি সেন্টার? মেইনলি মেডুলারি রেসপিরেটরি সেন্টার, অর্থাৎ ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে দেখো ছবিটা কিন্তু খুব সুন্দর করে দেয়াই আছে যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনে নিয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে বলবা যে ম্যাডাম গ্লসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের রেসপিরেশনের যে সিগন্যালটা সেটা আসবে হচ্ছে মেডুলারি রেসপিরেটরি সেন্টারে, এবং সেখান থেকে তখন তাহলে কি কি নার্ভ বের হবে বলো তো? এই যে দুইটা নার্ভ বের হলো, নার্ভ দুইটার নাম বলো। ফ্রেনিক নার্ভ আর হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। হ্যাঁ, ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ, বুঝছো? জি ম্যাডাম। দুইটা নার্ভ বের হবে, ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ফ্রেনিক নার্ভটা মেইনলি সাপ্লাই দিবে কাকে? এটা তো সোজা সুন্দর করে বলতেই পারবা, ডায়াফ্রাম। ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিবে ডায়াফ্রামকে, আর ইন্টারকোস্টাল নার্ভ ফাইবারটা সাপ্লাই দিবে কাকে? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলকে, তাই না? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, বুঝতে পারছো? জি ম্যাডাম। তারপর আলটিমেটলি আমাদের কি হবে? রেসপিরেশন হবে। ঠিক আছে, এই যে এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে গেল মানে মেডুলারি সেন্টারে, তারপর সেখান থেকে কিন্তু নার্ভ ফাইবার বের হয়। এটা হচ্ছে রেসপিরেটরি মোটর নার্ভ ফাইবার বের হবে, বুঝছো? বের হয়ে কিন্তু তোমার স্পাইনাল কর্ডে আসবে, বুঝছো? স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে আসবে, সেখান থেকে কিন্তু পরে ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ বের হবে, বুঝছো? মানে এই ছবিটা আমি একটু আগে একটা নেটে দেখছিলাম, একটা খুব সুন্দর, মানে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু এখন এটা আমি দেখাতে পাচ্ছি না। বুঝতে পারছো তোমরা? মানে এই যে গ্লসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভটা গেল মেডুলারি সেন্টারে এফারেন্ট পাথের মাধ্যমে, তারপর এখানে একটা তারা চিন্তা ভাবনা করবে, হ্যাঁ আমাদের তাহলে রেসপিরেটরি মোটর একটা নার্ভ ফাইবার বের করা লাগবে আমাদের রেসপিরেশনের জন্য। এটাকে বলে ইন্টিগ্রেশন বলে, বুঝছো? তোমরা নার্ভাস সিস্টেম করলে বুঝবা। তারপর এই দুইটা আলটিমেটলি যাবে কিন্তু এই যে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল থাকে, পোস্টেরিয়র হর্ন সেল থাকে, অ্যান্টেরিয়র হর্ন সেল থাকে, অ্যান্টেরিয়র হর্ন সেলে যাবে। দেখো এখানে কিন্তু অনেকটা একটু দেখাইছে, এই যে এটা কিন্তু ধরো একটা স্পাইনাল কর্ডের ক্রস সেকশনের মতো লাগতেছে না, দেখছো না? তাহলে এরকম করে রেসপিরেটরি মোটর পাথ হয়ে এরকম আসবে। হ্যাঁ, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে আসবে, ওইখান থেকে তারপর আলটিমেটলি আমাদের দুইটা যে নার্ভ ফাইবার আমাদের দরকার, ফ্রেনিক নার্ভ ফাইবার এবং ইন্টারকোস্টাল নার্ভ ফাইবার। ফ্রেনিক নার্ভ ফর দ্য ডায়াফ্রাম এন্ড ইন্টারকোস্টাল নার্ভ ফাইবার ফর দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। ঠিক আছে, এই দুইটা মাসেলে সাপ্লাই দেওয়ার জন্য, যাতে আমাদের রেসপিরেশন হয়, এটার জন্য
আমাদের এই স্পাইনাল কর্ডের পরবর্তীতে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে তখন হচ্ছে বের হবে। রেসপিরেশন ইজ রেগুলেটেড বাই দ্য থ্রি ওয়েস একটা কি নিউরোনাল কন্ট্রোল, আর একটা কেমিক্যাল কন্ট্রোল, এবং আরেকটা কি হচ্ছে নন কেমিক্যাল। তিনটা কন্ট্রোল, ঠিক আছে। একটা হচ্ছে নিউরোনাল মানে নার্ভের মাধ্যমে হবে, আর একটা হচ্ছে কেমিক্যাল, আর একটা হচ্ছে নন কেমিক্যাল। তো নিউরোনাল কন্ট্রোলের মধ্যে আছে কি অটোনমিক কন্ট্রোল সিস্টেম এবং ভলেন্টারি কন্ট্রোল সিস্টেম। অটোনমিক কন্ট্রোল সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে তোমার বডিতেই রেসপিরেশন কন্ট্রোলই হচ্ছে। ধরো আমরা যখন ঘুমায় আছি তখন আমরা বুঝতেছিও না কিভাবে ইন্সপিরেশন হচ্ছে এক্সপিরেশন হচ্ছে, তাই না? এইটা একটা হচ্ছে অটোমেটিক, মানে অটোমেটিক ভাবে আমাদের বডিতে স্বয়ংক্রিয়ভাবে এটা চলতেছে। আর একটা যেটা ভলেন্টারি কন্ট্রোল সিস্টেম, যেমন অনেক সময় তোমরা ধরো দৌড় দেওয়ার আগে কি একটা লম্বা করে শ্বাস নিয়ে তারপর দৌড় দাও, এটা কি তুমি একটা রেসপিরেশনটাকে কন্ট্রোল করছো, তাই না? লম্বা একটা শ্বাস নিলা বা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলাইলা, এইটা হচ্ছে তোমার মানে তোমার যেটা নিজে কন্ট্রোল করে তোমার রেসপিরেশনটাকে কন্ট্রোল করছো, তাই না? সেটা হচ্ছে কি তোমার ভলেন্টারি কন্ট্রোল সিস্টেম। তাহলে এই অটোমেটিক কন্ট্রোল সিস্টেম আর ভলেন্টারি কন্ট্রোল সিস্টেম, তো অটোমেটিক কন্ট্রোল সিস্টেমে যেই দুইটা রেসপিরেশন সেন্টার কাজ করতেছে সেটা হচ্ছে মেডুলারি সেন্টার এবং পন্টাইন সেন্টার, ঠিক আছে? এটুকু শুধু শুনে রাখো। এরপরের ক্লাসে আমি নিউরোনাল, কেমিক্যাল এবং নন কেমিক্যাল যে কন্ট্রোল অফ ব্রেথিং এগুলো আমি পড়াবো। তাহলে আমাদের রেসপিরেশন কন্ট্রোল হচ্ছে তিনটা ওয়ের মাধ্যমে, একটা হচ্ছে নিউরোনাল, আর একটা হচ্ছে কেমিক্যাল, আর একটা হচ্ছে নন কেমিক্যাল কন্ট্রোল অফ ব্রেথিং। তাহলে নিউরোনাল কন্ট্রোল অফ ব্রেথিং এর মধ্যে কি আছে?